কথা ছিল যে মেয়ে মানুষ তার চাকরির অভিজ্ঞতা আরও নানান রকম অভিজ্ঞতা উম, বলবে বলবে মানে আগে ওই যেটাতে সাহেব কিন্তু ইংরেজি জানে সেখানে যেরকম বলেছিলাম যে আমরা ধরে নিই সাহেব ইংরেজি জানে, তো সেই যে চাকরির জায়গাটাতে চাকরি করতাম সেই প্রসঙ্গে আমি লিখেছি লিখেছি মানে ওই লিখে বই নয়, আমি কাগজে লেখা। তো ভাবছি এই কাগজে যে লিখেছি সে থেকে একটু একটু করে পড়ি, তাহলে জিনিসটা লিপিবদ্ধও থাকবে আর থাকুক, পড়া যাক। অনেক কথা লিখেছি, যার নাম দিয়েছিলাম, একটা শিরোনাম দিতে হয় লেখার, নাম দিয়েছিলাম কাপালিক। প্রথমে একটা খেই ধরানো কৈফিয়ত ছিল, কারণ আমি অনেক জায়গায় চাকরি করেছি লাইফে, 25 থেকে 30টা এরকম হবে। তো মানে এখনও চাকরি করে চলছি। 25 থেকে 30টা চাকরির মধ্যে এটা প্রথম দিকের চাকরি, যেখানে বললাম সাহেব কোম্পানিতে। তো সেখানে আমি যেটা লিখেছি এখান থেকে আমি পড়ে শোনাই যে কাপালিক আমার নিজের জীবনের ঘটনা, যদিও কোনো কোনো চরিত্রের নাম বদলাতে হয়েছে। এর সময়কাল 1996 সালের মধ্যে সীমিত। এই সময়টা আমার বিদেশ থেকে ভারতে ফিরে আসার সন্ধিক্ষণ। সন্ধিক্ষণ এই কারণে বলেছি যে একটা বিদেশ থেকে দীর্ঘকাল থাকার পরে দেশে ফিরে আসার পরে একটা কিছুটা সময় মানুষের লাগে, যাকে বলে একটা ট্রানজিশন পিরিয়ড, একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে ধাতস্থ হতে। ঠিক যেমন বিদেশে গেলে মানুষের হয় না হোমসিকনেস, দীর্ঘকাল অন্য দেশের থেকে সেখান থেকে নিজের মাতৃভূমিতে বা জন্মভূমিতে ফিরে এলেও এক ধরনের হোমসিকনেস হয়, তখন ওইটা হোম হয়ে যায় না। যাই হোক, যেটা লিখেছি যেটা বলছিলাম যে আমি ভেঙে যাওয়া সোভিয়েত ইউনিয়নের তাশকেন্ট থেকে ফিরেছিলাম কলকাতায়। যারা জানেন না জানেন যে সোভিয়েত ইউনিয়ন বলে একটা দেশ ছিল, সেটা 1991 সালের অগস্ট মাসে ভেঙে যায়। তাতে 15টা রাজ্য বা রিপাবলিক ছিল, সেই রিপাবলিকগুলো সব টুকরো টুকরো হয়ে যায়। 89 সাল থেকেই হচ্ছিল, 91-এ সেটা ভেঙে যায় এবং তারপরে তো এক একটা রিপাবলিক এক এক রকমভাবে চলতে থাকে। আজকে তো যেমন একটার সঙ্গে আরেকটা যুদ্ধ হচ্ছে। যাই হোক, তখন তার নাম ছিল সোভিয়েত ইউনিয়ন। তো যে কলকাতাকে ছেড়ে আমি 10 বছর আগে সোভিয়েত ইউনিয়নে গিয়েছিলাম উচ্চশিক্ষার্থে, মানে আমি ওই দেশে 10 বছর ছিলাম, সেটাই বলতে চেয়েছি। আর এখন থেকে 10 বছর নয়, এই 1996-এর আগে 10 বছর, অর্থাৎ 85-তে গিয়েছি। ফিরে আসবার পরে সেই কলকাতায় কেমন যেন অচেনা ঠেকছিল, অথচ 10টা বছরে আমি কতবার ঘুরে গেছি আমার শহর থেকে। যদিও সেসব ছুটি ছিল ছুটি কাটানোর মতো, শর্ট ট্রিপ, ওই গরমের ছুটি, শীতের ছুটি, এরকম আসা। এবার কিন্তু এলাম পাকাপাকিভাবে থাকতে, অর্থাৎ আমার একটা উপার্জনের ব্যবস্থা চাই। অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা না করা পর্যন্ত দম ফেলবার সময় নেই। আমার তো কোনোটাই ছিল না। আমার কাছে কোনো নিজস্ব সঞ্চয় ছিল না। তাশকেন্তে আমি ছিলাম শুধুই একজন ছাত্র, যদিও চাকরি করিনি কোনো সেখানে। আর আমার সঙ্গে ফিরেছিল আমার বয়ফ্রেন্ড। সেও সবে পাশ করেছে, সেও ভারতীয়, সেও বাঙালি, তবে তার বাড়ি কলকাতা থেকে বহু দূরে, পাহাড়ে ভরা মেঘালয় রাজ্যে। সেখানে
শিলং শহর আছে, সেই শিলংয়ে 6 বছর কিন্তু আমরা একসঙ্গে থেকেছি তাশকেন্তে। আর এই 6 বছরে আমাদের একটি সন্তান জন্মেছে, মেয়ে সন্তান। অবশ্য বিয়ে করিনি আমরা। আমাদের মেয়েকে কলকাতায় আমার মায়ের কাছে রেখে গিয়েছিলাম কিছু বছর আগে। তার বয়সও সবে 5 হয়েছে। সে আমার মায়ের কাছেই থাকে। আমার বয়ফ্রেন্ড তার বাড়িতে এই সমস্ত খবর গোপন রেখে দিয়েছিল। তাদের হচ্ছে একটু কনজারভেটিভ, রক্ষণশীল পরিবার। তার দিদির তখনও বিয়ে হয়নি, ছোট ভাই বান্ধবীর সঙ্গে থাকে, সে বিয়ে না করেই বাবা হয়ে গিয়েছে। এসব লজ্জার ঘটনা বলেই ধরা হয় তাদের পরিবারে। এগুলোকে বলা হয় স্ক্যান্ডাল। এসব খবর জানাজানি হলে দিদির বিয়ে আটকে যেতে পারে। দিদি কিন্তু শিক্ষিত, পিএইচডি করা, খুব ভালো সাবজেক্টে বিদেশ ফেরত, অস্ট্রেলিয়া ফেরত। যাই হোক, তার বিয়েও আটকে যেতে পারে। ভারতীয় অ্যারেঞ্জড ম্যারেজ যে প্রথা রয়েছে, তাতে শুধু পাত্রপাত্রী নয়, তাদের পরিবারের ব্যাকগ্রাউন্ড চেকটা একটা বিরাট ভূমিকা পালন করে। মানে কোন বাড়ি থেকে মেয়েটাকে আনছি, এবং অবশ্যই ছেলেদের পরিবারও কীরকম পরিবারে মেয়েকে দিচ্ছি। এখানে গিভ অ্যান্ড টেকের ব্যাপার থেকে দেওয়া এবং নেওয়া। মেয়েকে দেওয়া হয় আর বউকে আনা হয় ঘরে। হ্যাঁ, তো অন্যদিকে আমার মা আমার মেয়েকে নিজের কাছে রাখতে রাজি হলেও আমার সঙ্গে আমার বয়ফ্রেন্ডের যে দুজনের যে সম্পর্ক, সেটা কিন্তু মেনে নিতে পারেনি। এর পেছনে যে আমাদের দুজনের বিয়ে না করে একসঙ্গে বসবাস করাটাই একমাত্র কারণ, সেটা কিন্তু আমার মনে হয় না। একটু রোদটা আসছে, একটু সরিয়ে নিই। সেটা কিন্তু একমাত্র কারণ বলে আমার মনে হয় না। আমি একটু চেয়ারটা সরিয়ে বসি। হ্যাঁ, যেটা বলছিলাম, আমি তো দেখে দেখে খানিকটা দেখে দেখে পড়ছি। হ্যাঁ, তো আমরা 2 বোন। আমার বাবা মারা গেছে অনেক ছোটোবেলায়, যাকে বলে শৈশবে। আমিই বড়। আমার মা আমাকে কোনোদিনও আদর করেছে কি ভালোবেসে কিছু বলেছে বলে আমার কিন্তু সেরকম কোনো স্মৃতি নেই। কিন্তু আমার বোনের প্রতি তার ব্যবহার বরাবরই ছিল অত্যন্ত নরম। তো এর কারণ ছিল স্পষ্ট। আমার গায়ের রঙটা কিন্তু এর জন্য দায়ী। বোনের তুলনায় আমার গায়ের রং বেশ কয়েক ফুঁচ কালো, দেখাই যাচ্ছে। ছোটোবেলা থেকেই গায়ের রং কালো হবার কারণে আমি আমার মায়ের কাছে অত্যন্ত অপ্রিয় ছিলাম। আমাদের সমাজে তখনও ফর্সা মেয়ের বিয়ের চাহিদা, মানে বিয়ের বাজারে তার চাহিদাটা কালো মেয়ের থেকে অনেক বেটার ছিল। এখনও কি তাই আমি জানি না। যাই হোক, কাজেই গায়ের রং কালো হবার জন্য আমি তাছাড়া মেয়েদের দৈহিক সৌন্দর্যের মাপকাঠি যেটা, তাতে অগ্রাধিকার পেত হচ্ছে গায়ের রং। এবং বিয়ের বাজারে হচ্ছে কেনা বেচার বাজার, সেখানে গায়ের রং, শিক্ষাগত যোগ্যতা, বয়স, এই অনেক কিছু দেখা হয়। তো সেই প্রথম রাউন্ডেই আমি ফেল মেরেছি। আর কে না জানে, যতই পড়াশোনা করে চাকরি বাকরি নিয়ে নিজের পায়ে দাঁড়াই না কেন, বিয়ে তো এক সময় করতেই হবে। আর এ সমস্তই আমার অবচেতনে গেঁথে গেছিল স্বতঃসিদ্ধের মতো।
কিন্তু সব কিছু আমূল পাল্টে দিল আমার সোভিয়েত ইউনিয়নে যাওয়া। সিলেবাসের পড়ার থেকেও অনেক অনেক বেশি শিখেছি সেখানে পারিপার্শ্বিক থেকে। এ কেবল অন্য দেশে যাওয়া নয়, এ ছিল টাইম ট্রাভেল। টাইম মেশিনে করে যেন কোনো এক স্বপ্নের মতো ভবিষ্যতে চলে যাওয়া, যেখানে গিয়ে জানলাম আসলে সব জেনে আসা অনেক স্বতঃসিদ্ধ ভুল, আসলে ভুল। সময়ের সঙ্গে সঙ্গে আমি দ্রুত বদলাতে থাকলাম। গায়ের রং সম্পর্কে, বিয়ে সম্পর্কে, জীবনের নানান ব্যাপারে আমার চিরাচরিত যে সমস্ত ধারণা ছিল সব টুপটাপ খসে খসে পড়ে যেতে লাগলো। কীরকম জানেন? যেমনটা সীতাহরণের ঘটনায় পুষ্পক রথে করে যখন লঙ্কার পথে উড়ে যেতে থাকে সীতা, সেই রাবণ তাকে নিয়ে যাচ্ছে, আর সেই সময় সে গা থেকে একটা একটা করে গয়না টুপ 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 করে সে তার সমস্ত অলংকার ত্যাগ করছে, ঠিক তেমনিভাবে সমস্ত প্রচুর চিরাচরিত ধারণা, সংস্কার এক এক করে আমি ত্যাগ করছিলাম। ইংরেজিতে যাকে বলে আনলার্ন করা। যা শিখেছি সেগুলোকে ইচ্ছে করে আমার শেখার পরিধি থেকে দূরে হটিয়ে দাও, এগুলো আমার দরকার নেই। এবার যেটা বলছিলাম, জীবনে প্রেমও এসেছে একের পর এক। বিয়ে সম্পর্কে প্রথমে দোটানায় থাকলেও ক্রমশ বিয়ে আমার কাছে আর আকর্ষণীয় মনে হয়নি। ভাই, এত ঝামেলা। অবিবাহিতা মা দেখলে সেই সময় অনেকেই মনে করতো যে এই সন্তান নিশ্চয়ই কোনো একটা অ্যাক্সিডেন্টের ফল, দুর্ঘটনার পরিণতি, একটা নিরাপত্তাহীন যৌন জীবনের জ্যান্ত দলিল, মানে ফস করে হয়ে গেছে বাচ্চা। এই সন্তান যেন একটা দায়, একটা লজ্জার ব্যাপার। বিয়ের অপশন থাকা সত্ত্বেও তুমি কেন বিয়ে না করে মা হবে বলো? এ তোমার কেন, কিরকম ধরনের বিয়ারে আবদার ভাই? এ তো বড় দুঃসাহস। সকলে এর পিছনে আসলে একটা বঞ্চনার ইতিহাস খুঁজতে চেয়েছে। মানে এই মেয়েটা বিয়ে না করে মা হলো স্বেচ্ছায়। নিশ্চয়ই পেছনে কোনো একটা মিথ্যে কথা বলছে, পেছনে একটা বঞ্চনার ইতিহাস আছে। কেউ ঠকিয়ে পালিয়ে গেছে গো, বা হয়ে গেছে বাচ্চা, আটকাতে পারেনি। তো সবাই এর পিছনে একটা করুণ কাহিনী খুঁজতে চেয়েছে। এটা যে একটা মানুষের কারো নিজের পছন্দ, তার চয়েস হতে পারে, এবং তার চয়েসের ফলেই হয়েছে, তা আমাদের সমাজের অধিকাংশ মানুষই মেনে নেয়নি। তারা ভাবতো আমি মিথ্যে বলছি, প্রেমে ঠকে গিয়ে লজ্জায় আঙুর ফল টক বলে চালাতে চাইছি। ভীষণ লজ্জা হয় না? প্রেমে মানুষ যদি একটা ঠকে যায়, তা তার থেকে বেশি লজ্জা তো পরীক্ষায় ফেল করলেও হয় না। যদি তখন তাদের কথাই শিরোধার্য করে মাথায় নুইয়ে আমি বলতাম যে হ্যাঁ ভাই, আপনাদের গণনাই ঠিক, আমি সত্যিই একজন প্রচণ্ড অভাগিনী, তাহলে হয়তো তারা সন্তুষ্ট হতো। দেশে ফিরবার পরে তাই ঘনিষ্ঠ আত্মীয় স্বজন সব রাতারাতি পর হয়ে যাচ্ছিল আমার কাছে, সব পর হয়ে যাচ্ছিল। তখন আমি বস্তিতে থাকতাম, নানান ধরনের চাকরি করেছি ন্যূনতম খরচ জোটাতে। আমার বয়ফ্রেন্ডের পরিবারকেও ক্রমে জানানো হয় সব। তখন আমরা চলে যাই শিলংয়ে, কিন্তু সেখানে পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যায়। তারা আমাকে দুটো অপশনের মধ্যে একটা বেছে নিতে বলে।
ওই সম্পর্কের ইতি টেনে কলকাতায় একা ফিরে যাওয়া। আর 2 নম্বরটা 2 হচ্ছে ওখানে থাকতে চেয়ে খুন হয়ে যাওয়া। আমি প্রথমটাই বেছে নিয়েছিলাম, কারণ প্রথমত মরতে আমি চাইনি, আর সেই প্রেমটার তখনই মৃত্যু কিন্তু তখনই ঘটে গেছে। জোর করে একটা মৃত প্রেমের কাছ থেকে কিছুই পাওয়া যায় না, যাবেও না, বরং নিজের প্রাণটি খোয়া যেতে পারে, ওইটি খোয়া দিতে আমি রাজি নই। ফলে ভাগ্যের এই বিড়ম্বনায় পুরোপুরি নিঃস্ব হয়ে নিজের জন্মভূমিতেই নির্বাসিতের জীবন আমি বেছে নিয়েছি। বলা যেতে পারে নির্বাসিত কেন, উদ্বাস্তুর জীবন। নিজ বাসভূমে, নিজ জন্মভূমিতে, নিজের দেশে উদ্বাস্ত। এমনকি আমার সন্তানকে আমার নিজের কাছে এনে রাখতে পারিনি। মধ্য 90-এর সেই দিনগুলোয় অবিবাহিত মায়ের জন্য এই ধরনের শাস্তি হয়তো বরাদ্দ ছিল। হ্যাঁ, মধ্য 90, তখন অবিবাহিত মাদের এই পদ্ধতিতেই শাস্তি দেওয়া হতো। আমাদের এই যে পৃথিবী, এই যে নীল গ্রহটা, আসলে এই পৃথিবীর মধ্যে অনেকগুলো পৃথিবী আছে। দেখতে একটা, আসলে অনেকগুলো পৃথিবী আছে। সেই পৃথিবীগুলোয় যেতে হলে সবসময় যে টিকিট কেটে যেতে হবে তেমন কিন্তু নয়। আমাদের চারপাশেই রয়েছে সেই সব পৃথিবী, আর তাদের একটার সঙ্গে অন্যটার ব্যবধান সময়ে, ভাবনায়, মূল্যবোধে, শিক্ষায়, ভালোবাসায়, নিষ্ঠুরতায়, আরও অনেক কিছুতে। এবং স্রোতের বিপরীতে চলার কারণে বাধ্য হয়ে আমাকে বিভিন্ন জীবিকা বেছে নিতে হয়েছে। যখন যেটা সঙ্গে সঙ্গে পাচ্ছি, জীবিকার পেছনে আমাকে ছুটতে হয়েছে। ফলত বেঁচে থাকার চেষ্টায় একের পর এক নানান জীবিকা বেছে নিয়েছি। কখনো পড়ানোর কাজ নিয়েছি, তো কখনো মডেলিং করেছি। টাকার অঙ্কে যেটা মজুরি, পর্দায় না পোষালে কি করা যাবে। অভিজ্ঞতার ঝুলি কিন্তু এমন ভরান ভরেছে যে হিসেব কষলে লোকসানের থেকে লাভের অঙ্কই বেশি মনে হয়। এমনি সব নানান চাকরির মধ্যে এই যে চাকরিটার অভিজ্ঞতা আমি এখন লিখব বা বলতে চলেছি, সেইটার নাম হচ্ছে কাপালি। কিন্তু সেটা এর পরের এপিসোডে, এখন না।